নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি অর্ঘ্য, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্পের ইউটিউব চ্যানেল বেড টাইম স্টোরিজে। আজকের গল্প শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভুতুড়ে খাদ। এই গল্পটি আমি পেয়েছি দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেডের মানুষ থাকলে ভূত থাকে বইটির থেকে। বইটির সম্পাদক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সহ সম্পাদক রূপক চট্টরাজ। কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সমর্থন আমার এই চ্যানেল করে না। আমরা আশা করি শ্রোতারা সংস্কার মুক্ত হয়ে এই গল্পগুলি গ্রহণ করবেন। এই গল্পটি সম্পূর্ণ উপভোগ করতে হেডফোন ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি আজকের গল্প। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভুতুড়ে খাদ। এক কলিয়ারি থেকে আরেক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লা কুঠির ডাক্তার, ভারী ঝকমারি কাজ। খাদের কুলি কামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলের জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচল লেগেছে, ডাক ডাক্তারকে। কোথাও কোনো কুলি ধাওড়ায় হয়তো রোগী মরেছে, ডাক ডাক্তারকে। খাদের নিচে কুলি মরেছে, সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে দুঃখ করে লাভ নেই। বাসাটি মন্দ নয়, টালি দেওয়া খানচারেক ঘর, সুমুখে দাওয়া উঁচু, ছোট একটুখানি রক, রকের নিচেই উঠোন, উঠোনে রান্নার জায়গা। চারদিক ফাঁকা। ভাবলাম ভালোই হলো, আগে যে কলিয়ারিতে ছিলাম প্রকাণ্ড কলিয়ারি, ছোটখাটো একটা শহর বললেই হয়। চারদিকে ধোয়া আর বস্তি, দম যেন আটকে আসত। এখানে তাহলেও একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজার বাবু বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা ভালো করে জমিয়ে রাখা ভালো। বিকালে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম। কালো রঙের ভুঁড়িওয়ালা বেটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। গোঁফগুলি নিচের দিকে বেঁকে তার মুখে এসে ঢুকেছে, চোখে সাদা রঙের নিকেলের চশমা। আমার মুখের পানে একদৃষ্টে তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আপনি নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন, চলুন তবে ওই দিকেই যাই, আপনার সঙ্গে গল্প করাও হবে। বলেই তিনি নিজের পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ একদিনের জন্যও তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে মাইলখানেকের মধ্যেই একটা গ্রামে। সন্ধ্যার আগেই রোজ তাকে বাড়ি পৌঁছাতে হয়। কোনো কথাই তাকে আমি জিজ্ঞেস করিনি, তবু তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, দেখুন, এখানকার নিয়মই হচ্ছে তাই। আপনিও যেন সন্ধ্যার পর আর বাসা থেকে বেরোবেন না। নতুন মানুষ, জানেন না তো, তাই সাবধান করে দিলাম। বললাম, কেন? বলতেই তার সেই কালো গোফের জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটা দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম তিনি একটুখানি হাসলেন। বললেন, জিজ্ঞেস করবার কিছু নেই, বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূত বিশ্বাস করেন? বললাম, না। এই মরেছে, চারিদিকে ভূত মশাই। কলিয়ারিটা ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে। সন্ধে হলে এ তল্লাটে আর জনমানুষই দেখতে পাবেন না। খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় পায়, রাত্রের কাজ তো একরকম উঠেই গেছে। অন্ধকার রাত্রে এক একদিন দেখবেন কি ভীষণ ব্যাপার। ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে,
খাদ চলছে, ঘন্টা বাজছে, ট্রাম লাইনের উপর ঘর 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 করে কয়লার গাড়ি ঠেলার শব্দ পাচ্ছেন, কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ, কোথাও কিচ্ছু নেই। সন্ধ্যায় হয়তো দেখলেন ডিপোয়ে কয়লার একটি গুঁড়ো পর্যন্ত নেই। সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগন কয়লা গাদা হয়ে গেছে। বললাম, তাহলে তো ভালোই বলতে হবে, ভূতগুলো খুব উপকারী বলুন। ভদ্রলোক আবার তেমনি দাঁত বের করে একবার হাসলেন, বললেন, তা বললে হবে কি, খুন যখন লেগেই আছে। এমন মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন না হচ্ছে। আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচে হতো। গত বছর ধরেই দেখছি ভূতগুলো ওপরেও উঠে এসেছে। এই ধরুন আমার আপিসের খাতাপত্র, আজ ঠিক যেমনিটি রেখে চাবি বন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখব সব ওলটপালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একেবারে তছনছ কাণ্ড কারখানা। তবে নষ্ট কিছু করে না, এই যা। আজকাল আমাদের সব গা সাওয়া হয়ে গেছে। হেসে জিজ্ঞেস করলাম, তাই বুঝি বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়ই। একদিন যা ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউরে উঠবে। থাক, আজ আমার দেরি হয়ে যাচ্ছে, আর একদিন বলবো। এখন চলি, নমস্কার। ম্যানেজার বাবুর সঙ্গে সেদিন আবার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা কি সব শুনছি আপনার কলিয়ারিতে, এ কি সত্যি? ম্যানেজার বাবু হাসলেন, বললেন, শুনেছ এরই মধ্যে? বললাম, শুনেছি, কিন্তু ভূত আবার কি, আমার তো বিশ্বাস হয় না কোনোদিন। ঘাড় নেড়ে ম্যানেজার বাবু বললেন, কিছু নয়, তবে খাদের অবস্থা বড় খারাপ, চালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে চাল থেকে পাথর খসে পড়ে, লোকজন প্রায় মারা যায়। আগে না, কিছুদিন আগে কেন, অনেক দিন আগে। আমি তখন এখানে ছিলাম না। সিঙ্গারন নদীতে সে বছর ভয়ানক বান হয়। বানের জল এত বেশি বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ল খাদের মুখে। চানকের পথে হুড়হুড় করে জল ঢুকতে থাকে, তাকে আর রুখবে কে? দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে। লোকগুলোকে বাঁচাবার অনেক চেষ্টা হয়েছিল, কিন্তু 2 দিন ধরে ক্রমাগত জল ঢুকেছে। 3 দিনের পর বান যখন কমলো, খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের যেখানে সেখানে মরে পড়ে আছে। ব্যাস, সেই থেকে লোকের ধারণা হলো যে অতগুলি লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে, ভূত সেখানে আছেই। এই বলে তিনি খুব জোরে জোরে হা হা করে হেসে উঠলেন। আমি হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, আহা, অতগুলো মানুষ কোনো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতন হাহাকার করে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো বাপ মা আছে, খাদের উপরে কুলি ধাওড়ায়, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী পুত্র। আহা, চুপ করে ভাবতে গিয়ে মুখের হাসি আমার মুখেই মিলিয়ে গেল। সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সম্মুখে দেখতে পেলাম। গল্প করতে করতে সন্ধে হলো। ম্যানেজার বাবুর চাকর আমাদের কাছে লণ্ঠন নিয়ে গেল। উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন,
একটু চা খেয়ে যান। চা খেয়ে তার কাছ থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন ৮টা। ম্যানেজার বাবু বললেন, আলো নিয়ে চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক। ভাবলাম তিনি ভাবছেন হয়তো ভূতের ভয়ে রাস্তায় যদি আমার আবার কিছু বিপদ আপদ হয়। হেসে বললাম, না না, দরকার নেই, ভূতের ভয় আমি করি না। তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটা বন্ধ করে দিলেন। ফটক পেরিয়ে বাইরের পথে এসে দাঁড়ালাম। দেখি অন্ধকারে তখন চারদিক থমথম করছে, কোথাও জনমানবের সারা শব্দ নেই। মাথার ওপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারায় ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দিয়ে এগিয়ে চললাম। বাসাটা আমার নেহাত কাছে নয়। পথের পাশে ২-৩টে কুড়িধাওড়া পেরিয়ে গিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপরেও খানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে তৈরি ছোট একটি পথ। তারই কিছু দূরে এগিয়ে গিয়ে বাহাতে একটা পোড়ো বাড়ির মতন ভাঙা বাড়ি। সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট ২ হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছাবো। কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভেতর সরু একফালি পায়ে চলা পথের উপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের কুলিধাওড়ায় সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে, তার চিৎকার এখনো থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার ওপর খড়মড় শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যিই আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি, তার আগেই লোকটা আমার আরো একটুখানি কাছে সরে এসে বললে, ডাক্তার বাবু, তুই একবার আয় আমার সঙ্গে। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? সে বললে, ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার। তুই যদি না যাবি তো ছেলেটা মরে যাবে। তুই আয়। কি হয়েছে তোর ছেলের? বললে, তা জানি না বাবু, তুই দেখবি চল, আবার তোকে আমি ঘরের কাছে দাঁড়াই দিয়ে যাবে। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা এক্ষুনি হয়তো কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না, বললাম, চল। বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম। সে আমার আগে আগে চলতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তোর নাম কি? বললে, আমার নাম টুইলা মাঝি। বললাম, কত দূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছেই কয়েকটা খড়ের ঘর দেখিয়ে বললে, ওইখানে। চুপ করে পথ আর কত চলি, তার সঙ্গে কথা কইতে আরম্ভ করলাম। খাদে বুঝি তুই কয়লা কাটিস? হ্যাঁ বাবু। ছেলেটা কত বড়? তা অনেক বড় বটে। তবু ক বছরের? কে জানে তা, অত সব জানি না। এমনি সব নানান কথা কইতে কইতে আমরা পথ চলেছি তো চলেইছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলো সে আমায় দেখিয়েছিল, যতই এগিয়ে যাই মনে হয় সেগুলো আরো দূরে। বললাম, এ কি রে টুইলা, কাছে বলেছিলি যে? টুইলা বললে, হু বাবু, কাছে লয় তো কি। কিন্তু পথ যেন আর ফুরোয় না। সময় কাটাবার জন্যে আবার কথা শুরু করলাম। ছেলেটার তোর কি হয়েছিল প্রথমে? টুইলা চুপ করে রইল।
প্রথমে হয়েছিল কি? হ্যাঁ রে। টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিলে, বললে, খাদে বান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবুর সেই বানের কথাটা মনে পড়ল। বললাম, কখন রে? সে তো অনেক দিন। টুইলা বললে, হু, ও অনেক দিন। বললাম, তারপর? তারপর আমরা দেখেন অনেক লোক ছিলাম খাদের ভিতরে, কয়লা কাটছিলাট। বললাম, সেখান থেকে তো কেউ বাঁচেনি শুনলাম, তুই বাঁচলি কেমন করে? টুইলা আর জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হলো। বললাম, হ্যাঁ হ্যাঁ রে টুইলা, শুনেছি এখানে নাকি খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। অন্ধকারে ভাবলাম কালো মানুষ হয়তো খানিকটা এগিয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি না। ডাকলাম, টুইলা, টুইলা, কোথায় তুই? এদিক ওদিক আগে পাছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারদিকে দিক চিহ্নহীন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। মাথার ভেতরটা চন করে ঘুরে উঠল। সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে। পিছনে ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে আমি যাব কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিকে দিয়ে কেমন করে কতক্ষণ যে চলেছি কিছু আমার মনে নেই। রাত্রির অন্ধকার কেটে গিয়ে চারদিকে যেন ফর্সা হচ্ছে। দেখি তখনও আমি পথ চলছি। শরীরে তখন আমার শক্তি নেই, পায়ে জোর নেই। নিতান্ত কেমন যেন মরিনি বলেই বেঁচে আছি এমনি আমার মনে হতে লাগলো। দূরে কতগুলো লোক আসছে দেখে সেইখানে সেই পথের ধারেই আমি বসে পড়লাম। কিন্তু কাউকে যার বিশ্বাস হয় না, এরাও ভূত নয় তো? প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়া গাইতি কাঁধে নিয়ে কুঠিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, ডোমরানা কোন দিকে? একজন বললে, সে হেতা কথা বাবু, ওই যে চিমনি দেখছিস, ওইখানে। সর্বনাশ! উঠে দাঁড়ালাম। প্রায় ৩ মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে বাসায় যখন ফিরলাম, দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত ঘুমায়নি। অপরিচিত জায়গা, কাকেই বা কি বলবে? ভগবানের উপর নির্ভর করে সবাই তখন হা করে পথের পানে চেয়ে আছে। পাছে ওরা ভয় পায় ভেবে কাউকেই কিছু বলিনি। বললাম, মরণাপন্ন এক রোগীর কাছে সারা রাত আমায় জাগতে হয়েছে। বলেই সেখান থেকে আমায় বদলি করবার জন্যে কোম্পানির হেড অফিসে একটি দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার আর এক দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় ১টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম। যাওয়া আমার পক্ষে অসম্ভব। ম্যানেজার বাবুকে দয়া করে এখানে আসতে বলো। আলো হাতে দুজন চাপরাশি সঙ্গে নিয়ে ম্যানেজার বাবু নিজেই এলেন। হাসতে হাসতে বললেন,
ভূতের ভয় বুঝি? সেদিনের সেই টুইলার কথা আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম, না তা নয়, খাদের নিচে রাত্রে তো এখানে কেউ কাজ করে না, তবে মরল কেমন করে? ম্যানেজার বললেন, কিছু কয়লার দরকার ছিল, তাই ডবল হাজরি দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম। পুলিশে খবর পাঠিয়েছি, তার আগে চলুন একবার দেখে আসতে হবে। অনেকগুলো লোক সঙ্গে নিয়ে তো ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম, কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঠির মুখে। সেখানেই কয়লার চাবড়া মাথায় পড়ে লোকটা মরেছে। মরবার পর মৃতদেহ সেইখানেই ফেলে রেখে লোকজন উপরে উঠে এসেছিল। ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মাল কাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা গোফের মাঝখানে, যেখানে যাবার কোনো সম্ভাবনাই তার নেই। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঠির কাছেই রেখে দিয়ে আমরা তো উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহ ওপরে তোলবার কোনো উপায় নেই, অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলে থাকতে রাজি হলো না। ম্যানেজার বাবু নিজে আমায় বাসায় পৌঁছে দিয়ে গেলেন। পুলিশ এলে আবার আমাদের খাদে নামতে হবে। রাত্রি তখন কত ঠিক মনে নেই। পুলিশ এসেছে। আবার আমরা খাদের নিচে নেমে গেলাম। এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না, যেতে চাইলও না। ম্যানেজার বাবু হেসে বললেন, পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে, আর ভাবনা কি, ভূতেরও তো পুলিশের ভয় আছে। ম্লান হাসি হেসে নেমে তো গেলাম, যা আছে কপালে। একে রাত্রির অন্ধকার, তাই আবার কালো কয়লার সেই পাতালপুরি, চারদিক কালো। তবে আমাদের সঙ্গে আলোও ছিল প্রচুর, প্রত্যেকের হাতেই একটি করে অ্যাস্টিলিন গ্যাসের বাতি, পুলিশের ইন্সপেক্টরের হাতে টর্চ। আগে আগে যাচ্ছে মাল কাটার সর্দার, কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সেখানে নেই। খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার উপর জমাট বেঁধে রয়েছে দেখলাম। ওর মুখ চাওয়াচাই করে দাঁড়িয়ে আছি, কারো মুখে কোনো কথা নেই, চারদিক নিস্তব্ধ। খাদের চাল থেকে কোথাও বা খুটখুট করে ছোট ছোট কয়লার টুকরো খসে খসে পড়ছে, কোথাও বা টুপ টুপ করে জল পড়ার শব্দ পাচ্ছি। কি করা যায়? ইন্সপেক্টর বাবু বললেন, আসুন এদিক ওদিক খোঁজ করে দেখি, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তার না হবারই কথা, কিন্তু আমরা আর না বিশ্বাস করে যাই কোথায়? এর আগের বারও তো এমনি হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বাবু বেশ সাহসী লোক, টর্চের আলো ফেলতে ফেলতে তিনি সবার আগে চললেন। সবার পিছনে যেতে আমার ভয় করছিল। কোনো রকমে পাশ কাটিয়ে কৌশল করে কাউকে জানতে না দিয়ে ফস করে আমি একসময় মাঝে গিয়ে ঢুকলাম। খোঁজার আর অন্ত রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে চলেছি, হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে
মরবার আগে মানুষ যেমন চেঁচিয়ে ওঠে, এও যেন ঠিক তেমনি একটা গোঙানির শব্দ, একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে। আমরা তো সব চমকে উঠে শিউরে খানিকটা পিছু হটতে গিয়ে এর ওর গায়ে গায়ে লাগালাম ধাক্কা। ভয়ে তো আমি ম্যানেজার বাবুকে তখন জড়িয়ে ধরেছি। সর্বাঙ্গ শিরশির করে গায়ের লোমগুলি খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচার আর কোনো আশা নেই। ইন্সপেক্টর বাবু তো অত সাহসী লোক, টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহের বুকের ওপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বাপ বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে। আমি পড়লাম ম্যানেজারের গায়ে। ম্যানেজার দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। এমনি করে সবাই মিলে আমরা হুটোপুটি করছি। এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতের টর্চ গেল নিভে। অনেক টেপাটেপি করেও কিছুতে আর জ্বালানো গেল না। তারপরেই একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করলো। প্রাণের আশা তখন একেবারেই ছেড়ে দিলাম। কাঠ হয়ে দাঁড়িয়ে আমরা পরামর্শ করলাম, যেমন করে হোক দেশলাই জেলে সুড়ঙ্গের দেওয়াল ধরে ধরে চলুন আমরা ফিরে যাই। এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। সর্দার বললে, চল, আমি পথ চিনি, দে একটা জ্বালা কাঠের বাস্ক, দে আমার হাতে। আমার পকেটে দেশলাই ছিল, কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম। কিন্তু ফস করে সর্দার যেই একটা কাঠি জ্বেলেছে, তারই সেই সামান্য আলোতে দেখতে পেলাম কিম্ভূত কিমাকার প্রকাণ্ড একটা দৈত্যের মতন কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সম্মুখে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে সুড়ঙ্গের পথ আগলে বলে উঠল, যাবি কোথা? ছেলেকে আমার বাঁচাই গুতে? তা বাদে যাবি। ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার। চট করে সেটা বের করে তিনি ধাঁ করে চালালেন এক গুলি। ভীষণ আওয়াজে কানে আমাদের তালা লেগে গেল। কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন, গেলাম গেলাম, ওরে বাপ রে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ভূতে মানুষে মারামারি। ইন্সপেক্টরের গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যেন তাকে আমাদের কাছ থেকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ঝটপট ঝটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি আর? চালা, দেখি কেমন মরদ। আমরা তখন পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস বানে ডুবাই, জলের ভিতর ঠিক ইঁদুর মারা কইরে। ছেলেটা ছিল, আবার তাকেও মেরে দিলি। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন, দোহাই বাবা, আমায় ছেড়ে দে বাবা, আমার কোনো দোষ নেই। আচ্ছা, তোকে না হয় ছেড়ে দিলুম, কুই ডাক্তারটা কুই? বলেই হাত বাড়িয়ে টপ করে আমার ঘাড়ে ধরে বললে, আয় দেখ যদি তুই বাঁচাতে পারিস। আমার তখন দম আটকে এসেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গো গো করছি। তারপর কেমন করে যে উপরে উঠে এসেছি, কেমন করে যে বাড়ি এসে পৌঁছেছি, কিছুই জানি না। চাকরি ছেড়ে দেব বলে দরখাস্ত তো আগেই করেছি। জবাব এলো কিনা জানবার জন্যে বেলাবেলি তো গেলাম সেদিন ম্যানেজারের সঙ্গে দেখা করতে। গিয়ে শুনি অদ্ভুত ব্যাপার। কাল রাত্রি থেকে ম্যানেজারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খাদের নিচেও না, খাদের উপরেও না। সর্বনাশ! সর্বাঙ্গ আমার শিউরে উঠল। তাহলে তিনি গেলেন কোথায়?
তাহলে আজকের গল্প এখানেই শেষ। আজকে আমরা শুনলাম শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা ভুতুড়ে খাদ। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই আপনারা খবর পান।